নমস্কার, কল্পনার মাজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা শুনবেন সোহম মজুমদারের লেখা একটা ভিন্ন স্বাদের গল্প। গল্পের নাম নিয়ন্তা। তাহলে চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, সোহম মজুমদারের কলমে নিয়ন্তা। একে তো গরম, তার উপর মশার কামড়ের জ্বালায় ঘুমটা ভেঙে গেল ইন্দ্রাশিসের। ঘুমের রেশটা কাটতে ইন্দ্রাশিস দেখল ঘরটা অন্ধকার, আবার লোডশেডিং হয়েছে। বিছানা থেকে 5 পা মতো দূরে খোলা জানলা দিয়ে এখনো মিঠে বাতাস এসে নিজ ছন্দে ঘরের অন্ধকারে আন্দোলিত হচ্ছে। বিকেলের দিকে ঝিরঝির করে শহরের বুকে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু ঝোড়ো হাওয়ার গুঞ্জন এখনো অবিরত। ফোনের স্ক্রিনটা অন করে দেখল রাত 1টা। অফিস থেকে ফিরেই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল কি একেবারেই ঘুমের দেশে পারি। সেই সন্ধ্যায় ফিরে 1 কাপ চা খেয়েছে। পেটের ইঁদুর ভালোই দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, কিন্তু এই লোডশেডিংয়ে কি করেই বা রান্না হবে? প্রতি বছর এই ইয়ার এন্ডিংয়ের টাইমটা বড্ড চাপ হয়ে যায়। যতই বসে বসে কাজ হোক, মস্তিষ্ক আর মনের ধকল আছে বই কি। বাড়ি ফিরে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই পড়েনি। বেশ গাঢ় ঘুম বটে। ইন্দ্রাশিসের বাড়ি শ্রীরামপুরে। আজ 3 মাস হলো এ অঞ্চলের অফিসে বদলি হয়ে এসেছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা ভাড়া বাড়ি কপালে জুটেছে। শহর থেকে অনেকটা ভেতরের দিকে, বেশ নিরিবিলি। ছুটির দিনগুলোতে বিকালবেলা অচেনা পাড়ার ফাঁকা রাস্তা দিয়ে পায়চারি করতে করতে হারিয়ে যায় পরিবেশের ছায়ায়। স্যান্ডোগেঞ্জের উপর একটা হাফ হাতা গলিয়ে ইন্দ্রাশিস ছাদে গেল। যতক্ষণ না কারেন্ট আসে ছাদে একটু হাঁটলে ক্ষতি কিছু নেই। পকেট থেকে সিগারেট বার করে ধরালো সে। জল বাতাসে কুণ্ডলীকৃত ধোঁয়া দূরের আধারে মিশে যেতে লাগলো। আশেপাশের বাড়িগুলোকে দেখলে মনে হয় উত্তর কলকাতার কোনো এক পাড়ায় চলে এসেছে যেন। হাঁটতে হাঁটতে ইন্দ্রাশিসের কানে কিছু সুরেলা শব্দ কানে আসে। কেউ গান গাইছে কি? কিন্তু এত রাতে কে গান গাইছে? হ্যাঁ, ওই তো একটা মেয়েলি কণ্ঠ। উৎস খুঁজতে গিয়ে ইন্দ্র লক্ষ্য করে উল্টো দিকের বাড়িটা থেকে আসছে গুনগুন করে ভাজা গানের কলি। এগিয়ে গিয়ে ইন্দ্র দেখল দোতলার জানলায় একটা নারী মূর্তির ছায়া। চার্জার লাইটের সাদা আলোয় ওই ছায়াটা এক অদ্ভুত ভৌতিক পরিস্থিতির সৃষ্টি করেছে যেন। কিন্তু এই পাড়ায় এসে আজ পর্যন্ত এই বাড়িটাতে ও কাউকে দেখেনি। হুট করে কে এলো রে বাবা? কান খাড়া করে ইন্দ্র শুনতে লাগলো। But tonight you're in my hands, and in this room you belong to me, a sweet and fleeting memory. And though the morning will pull us apart, you'll leave your ghost inside my heart. For now you belong to me. কেমন যেন অদ্ভুত লাইনগুলো, একটা গা ছমছমে ভাব রয়েছে। এই ঝোড়ো রাতে গাটা যেন শিউরে উঠল ইন্দ্রর। তবু একটা ভালো লাগা যেন ছড়িয়ে পড়ল ওর গোটা মনে। কণ্ঠস্বরটা মন্দ নয়। ইস, মেয়েটাকে যদি দেখতে পারতো বড্ড ভালো হতো। আকাশে ইতিমধ্যেই মেঘ গুরুম গুরুম শব্দ করে ডাকতে শুরু করেছে। বোধহয় আবার বৃষ্টি নামবে। মনের মধ্যে একরাশ কৌতূহল নিয়ে ইন্দ্র ঘরে চলে গেল। কারেন্ট এখনো আসেনি। রান্নাঘরে গিয়ে ফোনের আলোয় ম্যাগি বানিয়ে
খেয়ে শুয়ে পড়ল ইন্দ্র। রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আজ ইন্দ্রর ছুটি। এই ছুটির দিনগুলোয় বিকালবেলা হাঁটতে যাওয়া বাদ দিয়ে বাকিটা সময় কি করব করেই দিনটা কেটে যায় ইন্দ্রর। আকাশে মেঘ করেছে ভালোই, ঝোড়ো হাওয়া দিচ্ছে চারিদিকে। ইন্দ্র ছাদে উঠে সেই হাওয়া উপভোগ করতে লাগলো। হাওয়ার দাপটে ফতুয়া আর পায়জামাটা যেন বাঁধ মানতে চাইছে না। মনটা কেমন জানি উদাস হয়ে গেল ইন্দ্র। নিজের অজান্তেই গত রাতে শোনা সেই অদ্ভুত গানের শেষ লাইনগুলো গুনগুন করে বিশৃঙ্খল ছন্দে গাইতে লাগলো। উল্টো দিকের বাড়িটায় চোখ যেতেই ইন্দ্র লক্ষ্য করলো ছাদে একটা মেয়ে ছাদের পুরনো আলসেতে হাত দুটো রেখে দাঁড়িয়ে আছে। পরনে টি শার্ট আর হাফ প্যান্ট, খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। কিছু কিছু চুলের রাশি মুখটা এসে ঢেকে দিচ্ছে। মেয়েটা নিজেকে যেন মিঠে হাওয়ায় ভাসিয়ে দিতে চাইছে। ইন্দ্র কৌতূহলী দৃষ্টি নিয়ে মেয়েটাকে দেখার ব্যর্থ চেষ্টা করেও ভালো করে দেখতে পায় না। খানিক বাদে ঝোড়ো হাওয়ার দাপট খানিকটা কমলে ইন্দ্রাশিস একটা সিগারেট ধরায়। মনে মনে মেয়েটার সম্পর্কে একটা চাপা কৌতূহল উত্তরোত্তর বাড়তে থাকে। ইন্দ্র দেখে মেয়েটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎই ঘাড় ঘুরিয়ে মেয়েটা ইন্দ্রর দিকে চায়। ইন্দ্রর ফর্সা গালের দুই পাশটা লাল হয়ে যায়। মুহূর্তের এক লজ্জাবোধে চোখ দুটো সরিয়ে নেয়, কিন্তু কিছু সেকেন্ডের চোখাচোখিতে যে মুখাবয়ব ইন্দ্র দেখতে পেল তাতে করে বুঝলো এই সৌন্দর্যই না কত সর্বনাশের সৃষ্টি করেছে সে আদিমকাল ধরে। মেয়েটা বেশ সুন্দরী, দেবী বললেও অত্যুক্তি করা হবে না। ছাদে যতক্ষণ ইন্দ্র চলাফেরা করছিল বারবার কৌতূহলী মন ওই অজ্ঞাত মেয়েটির দিকে ধাবিত হয়েছিল। এমনকি ওই একই মুহূর্তে ঠিক ততবারই একে অপরের সাথে চোখাচোখি হয়। সেই মুহুর্মুহ দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে প্রশ্নময় চাহনি উভয় লক্ষ্য করে, কিন্তু কে কোন দিক থেকে কিভাবে শুরু করবে কিছুই বোঝা যায় না। ফলস্বরূপ বিষয়টা চোখাচোখি অবধি সীমাবদ্ধ থাকে। সন্ধ্যা নেমে আসলে ইন্দ্র নিচে নেমে আসে। সেদিন রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল ইন্দ্র। যদি রাত্রে লোডশেডিং হয় সেই ভয়। তবে শুধু কি তাই? সেই সন্ধ্যা থেকে মেয়েটার কথা বারবার মনে পড়ছিল তার, আর যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মনে পড়বেই। তাই ঘুমের পথটাই অবলম্বন সবচেয়ে সেফ বলে মনে হয়েছিল তার। কিন্তু ঘুমিয়েও কি রেহাই পেয়েছে সে? ঘুমের মধ্যেও স্বপ্নে সেই অজ্ঞাত অপরূপা নারী স্বমহিমায় এসে হাজির। পরের দিন সন্ধ্যায় ছাদে ইন্দ্র মেয়েটাকে আবার দেখল। ছাদের পাঁচিলে হেলান দিয়ে দূরের দিকে চেয়ে রয়েছে। অন্ধকারে মেয়েটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটা জেদ যেন চেপে উঠল ইন্দ্রর মনে। ছাদের কোণটায় গিয়ে মেয়েটার দিকে একভাবে চেয়ে রইল। অদ্ভুত এক খেয়াল চাপলো তার মনে। কথা বললে কেমন হয়? বয়স তো কম হলো না, স্কুল কলেজ লাইফে এই মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকা নিয়ে অনেক ঠাট্টা তামাশা তাকে নিয়ে হয়েছে। সেই থেকে ইন্দ্রর মনে একটা ধারণা বদ্ধমূল হয়েছে নিজেকে নিয়ে, যে নিজে থেকে এগিয়ে গিয়ে প্রাথমিকটা শুরু না করলে কেউই তার কাছে ঘেঁষবে না। কে বলতে পারে এটা থেকে যদি ইন্দ্র মনে মনে হাসে। মেয়েটা এবার মুখ ফিরে চাইল। দেখলো ইন্দ্রর চঞ্চল কৌতূহলী চোখ দুটো তার দিকেই নিবদ্ধ। যা থাকে কপালে,
ইন্দ্র এগিয়ে গিয়ে প্রশ্নটা ছুড়েই দিল। আচ্ছা, আপনি কি এখানে নতুন নাকি? ইন্দ্রর কথাটা শুনে মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসে, তারপর স্বাভাবিক গলাতেই বলে, প্রশ্নটা তো আপনাকে আমার করাটাই আমি বেশি যুক্তিযুক্ত মনে করছি। কথাটা শুনে কেমন জানি ভ্যাবাচাকা খেয়ে যায় ইন্দ্র। বুকটা ধরাস ধরাস করতে লাগে। তারপর মেয়েটাকে হাসতে দেখে খানিকটা সহজ হয়ে ইন্দ্র বলে, না না, আমি এখানে অনেক দিনই হলো আছি। মোটামুটি এ পাড়ার মানুষজনের মুখ চেনা হয়ে গেছে, কিন্তু মানে আপনাকে এর আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করছি আর কি। আমি এখানেই থাকি, এটাই আমার বাড়ি। আমি খুব একটা বেশি বেরোই না বাড়ি থেকে, তাই জন্য বাড়িতে থাকলেও বাইরের মানুষের বুঝতে সময় লাগে যে এই বাড়িতে লোক আছে নাকি নেই। ও আচ্ছা, যাকে আমি ইন্দ্রাশিস সান্যাল। আর আপনি? আমি অনুসুয়া মিত্র। তা হঠাৎ এখানে শিফট করলেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করি, বদলি হয়ে এখানে এসেছি। এই বলে ইন্দ্র হেসে ওঠে। এমনি আসল ঠিকানা? বাড়ি শ্রীরামপুর। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে, আর কিভাবে কথা এগিয়ে নিয়ে যাওয়া যায় ইন্দ্রর বুঝতে বুঝতে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়। শেষমেশ আর কথা খুঁজে না পেয়ে ইন্দ্র বলল, আলাপ করে ভালো লাগলো, আজ আসি। হ্যাঁ, কিছু কাজ বাকি রয়েছে। ছাদে তো যাতায়াত হতেই থাকে, কথা হবে, বাই। এই বলে ইন্দ্র চলে গেল। ইন্দ্রর যাওয়ার দিকে অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে চেয়ে রইল অনুসুয়া। আর একটু থাকলে কি হতো না? না, থাক, সময় পড়ে রয়েছে ঢের, আস্তে আস্তে এগোতে হবে। ডোরবেলটা টিপতে খানিক বাদে একটা বছর 15 ছিপছিপে চেহারার মেয়ে দরজা খুলে দিল। চেহারায় দারিদ্র ও অযত্নের ছাপ স্পষ্ট। মেয়েটা আসুন বলে ইন্দ্রকে দোতলার সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। ঘরটার সামনে গিয়ে ইন্দ্রকে ভিতরে প্রবেশ করতে বলে মেয়েটা চলে গেল। ইন্দ্রাশিস দেখল ঘরের ভিতরে উপস্থিত রয়েছে অনুসুয়া। খানিক ইতস্তত করে ভিতরে ঢুকল ইন্দ্রাশিস। চোখে চোখ পড়তেই মেয়েটা একগাল হেসে উঠল। সেই সন্ধ্যার পর আরও বেশ কয়েকবার অনুসুয়ার সাথে ইন্দ্রর দেখা হয়েছে। দুজনের মধ্যে কথাবার্তা বেশ ভালো মতোই হয়েছে। ইন্দ্রর বেশ ভালো লাগছে। একটা অন্য ধরনের কনফিডেন্স সে ফিল করছে সেদিনের পর থেকে। অনুসুয়ার থেকে গতদিনের চায়ের নিমন্ত্রণ পেয়ে বেশ অবাক হয়েছিল ইন্দ্র। এতটাও সে আশা করেনি। প্রথমে না না করলেও পরে সে রাজি হয়ে যায়। হাজার হোক, জীবনে এই অভিজ্ঞতা তার প্রথম। আরে আসুন আসুন আসুন, এই এই বসুন এখানে। আচ্ছা, একটা কথা বলবো? ইন্দ্র বসতে বসতে বলে কথাটা। এতে জিজ্ঞাসা করার কি আছে? আপনার সাথে দুটো কথা বলবো বলেই তো ডেকেছি, তাই না? দেখুন, আপনার সাথে তো কথা তো হচ্ছে, তাও আমার কেন জানি মনে হচ্ছে আপনি আপনার ব্যাপারে সবটা খুলে বলছেন না। ইন্দ্রর মুখ থেকে এই কথাটা শুনে অনুসুয়ার চোখটা ঝিলিক দিয়ে ওঠে, যেন বহুদিন ধরে ঘুমিয়ে থাকা অজানা এক তারা আজ জ্বলে উঠেছে। কেন? কি লুকিয়েছি আপনার থেকে? সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন, তাই না? দেখুন, মনের কথা ভাগাভাগি করে নিলে অনেকটা হালকা লাগে। আমি করে দেখেছি, আপনিও না হয় করুন। অনুসুয়া মনে মনে হাসে। এতটাও কি সে আশা করেছিল? এই ধরুন, এত কথা বললেন, তাও এটা বলেননি যে আপনি কি করেন না করেন, পরিবার, আত্মীয় স্বজন। আমি এখন আর কিছু করি না। বাবা যা রেখে গেছে তাই ভাঙিয়েই চলে যাচ্ছে। এককালে করতাম একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, তারপর এক প্রকার সবকিছুর প্রতি বিশ্বাস চলে এলো, আর ভালো লাগলো না, তাই ছেড়ে দিলাম। তা বেশ করেছেন। আচ্ছা, বাড়িতে কাউকে দেখছি না যে? আসার সময় দেখলাম নিচের ঘরগুলো সব তালাবন্ধ। আসলে আমি বাড়িতে একাই থাকি। আমাদের 4 জনের সংসার ছিল, বাবা, মা, ভাই আর আমি। বাবা মারা যাওয়ার পর ভাই মাকে নিয়ে দিল্লিতে চলে যায়। এখন ওরা ওখানেই থাকে, কালে ভদ্রে ওই আসে। এখন তো যোগাযোগও বন্ধ। কেন?
যোগাযোগ বন্ধ কেন? আসলে ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে নিয়ে অতটা আগ্রহী ছিল না যতটা ওরা আমার ভাইকে নিয়েছিল। ওরা আমার থেকে আমার ভাইকেই বেশি সময় দিত, তাই যত বড় হতে লাগলাম দূরত্বটা ততই বাড়তে লাগলো। কথাটা শুনে ইন্দ্রাশিস খানিক মুষড়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারে না। এই ধরনের সমস্যা প্রায়ই দেখা যায়। মেয়েটার জন্য মায়া হলো ইন্দ্রাশিসের। ওর এরকম মুহূর্তের মুহ্যমান ভাব লক্ষ্য করে মেয়েটার চোখটা যেন জল জল করে ওঠে, আর ঠোঁটের কোণে সামান্য বাঁকা হাসি। এটাই তো মেয়েটা চাইছিল। সেই হাসি ইন্দ্রর চক্ষুগোচর হলো না। বাচ্চা মেয়েটা এসে চা দিয়ে গেল। যাওয়ার পথ চেয়ে অনুসূয়া বলল, ওর নাম বুলু, আমার বাড়ির সব কাজও করে দেয়। সঙ্গী বলতে ওই বাচ্চা মেয়েটাই। জানেন, মেয়েটা না সিরিয়াল দেখতে বড্ড ভালোবাসে। সুযোগ পেলেই আমার কাছে এসে সিরিয়ালের গল্প বলে। যাকে আপনি নিন তো, চাটা খেয়ে নিন, নালে ঠান্ডা হয়ে যাবে। চায়ের কাপে চুমুক দিয়ে ইন্দ্র ঘরের আশপাশটা দেখল। এটা সেই ঘরটা যার জানলা দিয়ে গত কয়েকদিন আগে ঝড়ের রাতে মেয়েটার ছায়া দেখেছিল। মুহূর্তের স্তব্ধতা চারিদিক জুড়ে। সন্ধ্যা হয়ে এসেছে। বাইরে থেকে ঝিঝির ডাক তার প্রমাণ দিচ্ছে। ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে। ইন্দ্র চায়ের কাপটা নামিয়ে রেখে মেয়েটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, সেদিন ঝড়ের রাতে আপনি একটা গান গাইছিলেন কি? হ্যাঁ, আপনি শুনছিলেন বুঝি? হ্যাঁ, ওদিন ছাদে হাঁটছিলাম, হঠাৎ করেই কানে এসেছিল। বেশ মিষ্টি গলা তো আপনার। আচ্ছা, ওই গানটা কোথা থেকে শিখেছেন? ওটা স্কুলে থাকতে শুনেছিলাম, পেশেন্স অ্যান্ড প্রুডেন্সের গাওয়া। প্রথম শোনাতেই গানটা খুব মনে ধরে গেছিল, তাই এখনো মাঝে মাঝে গানটা গাই। তবে সুরের মধ্যে ফেরবদল করেছি সামান্য। গানটা সুন্দর, কিন্তু একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার রয়েছে লিরিক্সটার মধ্যে। কই, আমার তো মনে হয় না। আমার তো গানটা বেশ পিসফুল লাগে। আপনার পছন্দের গান, আবার মাঝে মধ্যে গান তাই হয়তো পিসফুল লাগে, কিন্তু আমার কেমন যেন ভয় ভয় করে। ধুর, ভয়ের কিচ্ছু নেই, আপনারও অভ্যেস হয়ে যাবে, তখন দেখবেন আর একদম ভয় লাগছে না। তাই বলে গাইতে বলবেন না প্লিজ, ওইটিতে আমি একেবারে কাঁচকলা। ইন্দ্রর এই কথাটায় অনুসূয়া হেসে ওঠে। মুগ্ধ হয়ে ইন্দ্র দেখল অনুসূয়াকে। হাসলে মানুষকে সুন্দর লাগে, তাই বলে এতটা? ইন্দ্রর গাল দুটো লাল হয়ে ওঠে। আপনি হাসাতেও পারেন বাবা। ইন্দ্র কিছু বলে না, খানিকক্ষণ চুপচাপ বসে থাকে। হাত ঘড়িতে দেখে সন্ধ্যা অনেকটাই গভীর হয়েছে, এবার যেতে হবে। আচ্ছা, আজ তাহলে উঠি, অনেকক্ষণই হলো। এ কি, এই তো এলেন, এত তাড়াতাড়ি চলে যাবেন? হ্যাঁ, এবার উঠতে হবে, আবার দেখা হবে না হয় কালকে। এই বলে ইন্দ্র বেরিয়েই যাচ্ছিল, পিছন থেকে মেয়েটা বলে উঠল, কালকে আসবেন তো? এই প্রশ্নটার জন্য ইন্দ্র প্রস্তুত ছিল না। এই প্রশ্নটার মধ্যে কি যেন একটা লুকিয়ে ছিল। ইন্দ্র জানে এটা প্রশ্ন নয়, বরঞ্চ আরও একটা সন্ধ্যায় তার সঙ্গতা উপভোগ করার আমন্ত্রণ। হ্যাঁ, আসবো। মিহি হেসে ইন্দ্র বেরিয়ে যায়। ইন্দ্রর বেরিয়ে যাওয়ার দিকে অনুসূয়া তাকিয়ে থাকে। চোখ দুটো আবারও জল জল করে ওঠে তার। একটা অদ্ভুত অনুভূতি তার নিজেকে নিয়ে হতে লাগলো। মুখে একটা হাসি খেলে গেল তার। সিঁড়ি দিয়ে নামার পথে ইন্দ্র চারপাশটা দেখতে লাগলো। কেমন যেন একটা অন্ধকার মিশে রয়েছে বাড়িটায়। বহু যুগ ধরে যেন বাইরের আলো ভয় পায় এই বাড়িটায় ঢুকতে। দেওয়াল, মেঝে, মেঝের কোণ জুড়ে ধুলো জমে রয়েছে। বাড়িতে তো কাজের লোক আছে, তাহলে এমন অবস্থা কেন? যে মেয়ে এত সুন্দরী, তার বাড়িঘর এমন অগোছালো কেন? সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পথে
দেখল বুলু দাঁড়িয়ে রয়েছে, চোখে অদ্ভুত এক মিশ্র চাহনি। মাথার বিনুনি কাঁধ বেয়ে ঘাড়ের দুই পাশ দিয়ে বুকের উপর নেমে এসেছে। ইন্দ্র বেরিয়ে যাওয়ার পথে মেয়েটার দিকে চেয়ে রইল। কিছু কি বলবে, কি জানি বাবা। রাতে বিছানায় শুয়ে ইন্দ্রাশিসের মনে অনুস্বার মুখটা বারবার ভেসে উঠতে লাগলো। এরম অজানা একাকী জায়গায় এক সঙ্গী তাকে অভিভূত করল। একদিনে ইন্দ্রাশিসের মধ্যেকার আড়ষ্ট ভাব কেটে গেছে। শুরু থেকে অনুস্বর নামের মেয়েটা বড্ড খোলাখুলি মিশছিল ইন্দ্রর সাথে, যেন কতদিনের চেনা। এখন অফিস করে এসে ইন্দ্র সন্ধ্যাটা অনুস্বর বাড়িতেই কাটায়। গল্প করে, চা সঙ্গে টাও চলে। তারপর রাত নামলে বাড়ি চলে আসে। এদিন তো ছুটির দিনে অনুস্বর রাত্রে ডিনারের নিমন্ত্রণ করে তাকে। এতদিনে ইন্দ্র একটা জিনিস খেয়াল করে, ওদের গল্পগুজব হাসি ঠাট্টায় ইন্দ্র যতটা না ভিতর থেকে সেই আনন্দটা পাচ্ছে, তার চেয়ে জৌলুসের মুহুর্মুহ ঝলক যেন অনুস্বর সারা দেহকে ছাপিয়ে বেরিয়ে আসছে। হয়তো ছোটবেলা থেকে অবহেলা পেয়ে আসা মেয়েটা এতদিন পর অন্য একজনের থেকে সদয় মনোভাবের পরিচয় পেয়েই হয়তো আনন্দের সঞ্চার ঘটিয়েছে তার মনে, নাকি অন্য কিছু। আচ্ছা, কেমন খেলেন বললেন না তো? দূরের লক্ষ্যহীন গন্তব্য থেকে চোখ সরিয়ে ইন্দ্রাশিস এবার অনুস্বর দিকে তাকাল। চুলটা খোঁপার স্টাইলে ক্লিপ দিয়ে বাঁধা, মাথার দুই পাশের চুলগুলো গাল বেয়ে নেমে এসেছে। পরন্ত সূর্যের ম্রিয়মান আলো এসে অনুস্বর গালে এসে পড়ছে। মুখমণ্ডলের মতন চামড়ায় অদ্ভুত এক জ্যোতি খেলে বেড়াচ্ছে। কি দারুণই না লাগছে মেয়েটাকে। ইন্দ্র স্তব্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে। তারপর অনুস্বর ডাকে ঘোর কাটল। কি হলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খেলাম বহুদিন পর। এতদিন হাত পুড়িয়ে রান্না করে বড্ড একঘেয়ে লাগছিল। রান্নাগুলো আপনি করেছেন তাই না? কোথায় শিখলেন বলুন তো এত সুন্দর রান্না? অনুস্বর একটা আত্মতৃপ্তির হাসি হাসল। ফুরফুরে হাওয়া বইছে। বসন্তের এই সময়টা সবচেয়ে আরামদায়ক। এদিক ওদিক থেকে কাকের ডাক ভেসে আসছে। দূরে যানজটের ক্ষীণ আওয়াজ। অনুস্বর ইন্দ্রর দিকে চাইল, দেখল ইন্দ্র ওর দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এই তো ইন্দ্রর চোখ ভেদ করে ওর মনের মধ্যে সে স্পষ্ট নিজের মুগ্ধতাকে দেখতে পাচ্ছে। আসলে রান্নার প্রতি না আমার একটা দুর্বলতা রয়েছে। রান্না করতে আমি ছোট থেকেই খুব ভালোবাসি, কিন্তু নিজের আগ্রহটা নিয়ে ওই মায়ের রান্নাঘরে আর ঢোকা হয়ে ওঠেনি। শেষ কথাটায় উদাস একটা ভাব খেলে যায়। সেটা ইন্দ্রকে যেন আরো দুর্বল করে তোলে। অজান্তে ইন্দ্র ওর হাতটা অনুস্বর হাতের উপর রাখে। কি নরম হাত দুখানি। অনুস্বর মধ্যে একটা ঝিলিক খেলে যায়। এমন আনন্দ কতদিন পর যে সে অনুভব করছে। ইন্দ্রর হাতের আঙুলগুলোকে আরো দৃঢ়ভাবে চেপে ধরে। রাত হয়ে এসেছে, মার্চের শেষের দিক, কিন্তু তবুও মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। মেঘ ডাকছে। আজ তারাগুলোও ঘুমোচ্ছে। মাঝ আকাশে চাঁদের ম্রিয়মানতা এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। অনুস্বর মৃদু ঠোঁট দুলিয়ে গেয়ে ওঠে। I know your heart is promised land, but tonight you're in my hands, and in this room you belong to me, a sweet and fleeting memory. And though the morning will pull us apart, you'll leave your ইন্দ্র ghost অনুস্বর দিকে inside চাইল। my heart. অনুস্বর খানিক পরে ইন্দ্রর দিকে চাইল।
এ তৃপ্তির স্বাদ কতকাল পর পেল। এইভাবে অনেকক্ষণ দুজন দুজনের দিকে চেয়ে রইল, কিন্তু কে জানতো তখন কার মনে কি চলছে। রাত 10:30 বাজে। 15 মিনিট মতো হলো ইন্দ্রাশিস চলে গেছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনুসূয়া ওর ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে ভালো করে দেখতে লাগলো। আহা, কি মিষ্টিটাই না বানিয়েছে ভগবান তাকে। পারফেকশন বলে ইংলিশে একটা শব্দ আছে, সেই পারফেকশনের সিনোনিম অনুসূয়া ছাড়া আর কে। ইন্দ্রর কথাটা ভেবে অনুসূয়ার মনে একটা শিহরণ খেলে যায়। অনুসূয়া ওর নরম হাতগুলো মুখের উপর বোলাতে থাকে। নিজেকে আজ যেন একটা হোয়াইট কিংডমের সম্রাজ্ঞী মনে হচ্ছে। আহ, কি আনন্দটাই না লাগছে। বাইরে বৃষ্টির মাত্রাটা আরো বেড়ে উঠেছে। ঘড়ির টিক টিক শব্দ অজানা রহস্যকে যেন আরো ঘনীভূত করে তুলছে। অনুসূয়া লক্ষ্য করল না ওর ঘরের বাইরের জানলার ছোট ফাঁক দিয়ে একজোড়া ভয়ার্ত চোখ চেয়ে রয়েছে একভাবে। অজানা ভয়ে চোখের পাতাগুলো কেঁপে কেঁপে উঠছে। খানিক বাদে সেই একজোড়া চোখ জানলা থেকে সরে যায়। কথাতেই আছে, অনেক সময় মানুষ যা ভাবে তা নিজের ইচ্ছার মতন শেষ পর্যন্ত হয় না। ইয়ার এন্ডিং এর এখন পিক টাইম। অফিস কাছারিতে গভর্নমেন্ট এমপ্লয়গুলোর ব্যস্ততা থাকে তুঙ্গে। একটু এদিক ওদিক হলেই বিপদ। ইন্দ্রাশিস এখন সকাল সকাল বেরিয়ে যায় অফিস। বাড়ি ফিরতে ফিরতে হয়ে যায় রাত 10টা, 10:30। অফিস তো বন্ধই হয় 9টা, 9:30। তবে এই ব্যস্ততা ইন্দ্রর খারাপ লাগে না। সেই ব্যস্ততাকে ব্লেসিং হিসেবে দেখে। তাই তার দৃষ্টিভঙ্গি অনুসারে মন্দ কাটছিল না এই কদিন। সময়গুলো যে কাজের চাপে কিভাবে বেরিয়ে যাচ্ছে ইন্দ্র নিজেই বুঝে উঠতে পারে না। বাড়ি ফিরলে অনুসূয়ার কথা মনে আসে ইন্দ্রর। সত্যি মেয়েটা বড্ড একা, নিজের মতন করে কিভাবে যে কাটাচ্ছে দিনগুলো। অনুসূয়াকে কি ভালোবেসে ফেললো ইন্দ্র? ভাবনাটা আসতে বড্ড লজ্জা লাগে ছেলেটার। ফোনের স্ক্রিনটা অন করে দেখে প্রায় 20টা মিসড কল। অনুসূয়ার ফোন। সারাদিনে মেয়েটা 20 বার ফোন করেছে। এ নতুন নয়, যেদিন থেকে অফিসের চাপটা বেড়েছে অনুসূয়ার সাথে দেখা সাক্ষাৎ একেবারেই বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে বন্ধ হয়েছে অনুসূয়ার ফোন আসতেই থাকে। একদিন তো অফিস থেকে ফিরে নলিনী মাসিমা ডেকে বলে অনুসূয়া নাকি সন্ধ্যার দিকে এসেছিল ইন্দ্রর খোঁজ করতে। চোখে মুখে নাকি অদ্ভুত এক আশঙ্কা ছিল। বলে রাখা ভালো, নলিনী কাকিমা হলেন ইন্দ্রর ভাড়া বাড়ির মালকিন। ইন্দ্র কিছু বুঝে উঠতে পারে না। বাড়ি ফিরে ঢুলু ঢুলু চোখে একরাশ ক্লান্তি নিয়ে কল ব্যাক করতে আর মন চায় না। বাড়ি ফিরেও ল্যাপটপ খুলে অফিসের লোডেড ফাইলগুলো ভালো করে অ্যানালাইসিস করতে করতেই রাত 2-3টে বেজে যায়। না, বড় অন্যায় হয়ে গেছে মেয়েটার সাথে। কাল তো রবিবার, যা কালকে দেখা করে ক্ষমা চেয়ে নিতে হবে। দরজাটা খোলা দেখে ইন্দ্রাশিস বাড়ির ভিতরে প্রবেশ করে। আজ যেন আরো বেশি চুপচাপ লাগছে বাড়িটাকে। কাঁচের জানলা ভেদ করে সূর্যের আলোর রেখা এসে মেঝেকে ভিজিয়ে দিচ্ছে। সেই আলোর রেখা ধরে রাশি রাশি ধুলোর কণা ভেসে বেড়াচ্ছে। ইন্দ্রর আশপাশটা দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। দোতলার ঘরের সামনের দিকে গিয়ে দেখে অনুসূয়া খোলা জানলার দিকে মুখ করে বসে রয়েছে। দরজার বাইরে পায়ের আওয়াজ পেয়ে অনুসূয়া পিছনে ফিরে তাকালো। ইন্দ্র দেখল
এটা কোন অনুসূয়াকে দেখছে সে? চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় কালি, মুখের সেই স্বাভাবিক শান্ত সৌন্দর্য বোধটা কোথায় হারিয়ে গেল? ইন্দ্র কিছু বলে ওঠার আগেই অনুসূয়া ক্ষিপ্রতার সাথে ইন্দ্রর জামার কলার চেপে ধরে। ভয়, রাগ, আতঙ্ক মিশ্রিত গলায় বলে, কি হলো? এতদিন তুমি আসছিলে না কেন আমার কাছে? হ্যাঁ, কেন? তুমি আমার ফোন ধরছিলে না কেন? কি হলো বলো, উত্তর দিচ্ছ না কেন? বলো আমাকে। অনুসূয়ার এরকম আচরণে ইন্দ্র ঘাবড়ে যায়। জামার কলারটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু যতবার ছাড়ানোর চেষ্টা করে অনুসূয়া আরো শক্ত করে চেপে ধরে। অনুসূয়া, কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, আমার লাগছে। না না, ছাড়বো না। আগে উত্তর দাও, আমি কি খারাপ দেখতে পাচ্ছি? আমি কোন অংশে কম, হ্যাঁ, নাকি অন্য কিছু? এই এই, তোমার সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে নাকি? কি হলো বলো আমাকে। শোনো শোনো, তুমি আমার থেকে বাঁচতে পারবে না ইন্দ্র। আই নো ইউ বিলং টু মি, তাই না? তাই না? তুমি ভুল বুঝছো অনুসূয়া, আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। এ ধারণা ভুল সম্পূর্ণ। ধরা পড়ার ভয় না মানুষ অনেক রকম বাহানা দেয়। কি ভেবেছো কিছু বুঝতে পারবো না আমি? হ্যাঁ, তোমাকে আসতে হবে আমার কাছে, রোজ রোজ গল্প করতে হবে, আমাকে নিয়ে কথা বলতে হবে তোমাকে, কারণ ইউ বিলং টু মি। এ কোন মেয়েকে প্রত্যক্ষ করছে ইন্দ্র? প্রথম দেখা অনুসূয়া আর এখনকার অনুসূয়ার সাথে নিজেকে মেলাতে পারে না ইন্দ্রাশিস। মনের মধ্যে অদ্ভুত একটা ধোঁয়াশার সৃষ্টি হয়। হঠাৎ এরম কথা কেন বলছে অনুসূয়া? ইন্দ্র এবার একটা ধাক্কা মারে অনুসূয়াকে। এই মেয়ের এখন যা অবস্থা, তাতে করে সত্যিটা বললে উল্টোটাই বুঝবে। ইন্দ্র ঘর ছেড়ে বেরিয়ে আসে। আসার পথে অনুসূয়ার চিৎকার শুনতে পায়, অজস্র অসংলগ্ন কথাবার্তা। শুনলে মনে হবে মেয়েটা একটা মানসিক রোগী। নীরেন্দার দোকানে চায়ের বিলটা মিটিয়ে ইন্দ্রাশিস সন্ধ্যার রাস্তা দিয়ে ধীমে পায়ে হাঁটতে থাকে। মনের মধ্যে হাজারখানা প্রশ্ন। এমন অদ্ভুত অভিজ্ঞতা ইন্দ্র মোটেই আশা করেছিল না। ইন্দ্রর এবার পুরো বিষয়টার উপর একটা পাতলা সন্দেহের পরত পড়তে শুরু করে, কিন্তু শুরু শেষের মধ্যে খেই হারিয়ে ফেলতে থাকে। হঠাৎই রাস্তার এক পাশে বুলুকে দেখে বেশ অবাক হলো ইন্দ্র। এগিয়ে গিয়ে বলল, কি হলো বুলু, তুমি এখানে কি করছো? কিছু বলবে? দাদা, তোমায় না কিছু বলার আছে আমার। দিদি না ঠিক ভালো নেই। ভালো নেই মানে? দাদা, দিদিকে না আমার ভয় লাগে। মাঝে মাঝে দেখি নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কি সব বলে, নিজের গায়ে মুখে হাত বুলোয়, নিজের মনেই হাসে। এছাড়াও তোমার সাথে আলাপ হওয়ার আগে পর্যন্ত দিদি সারাদিন কেমন যেন ভয়ে ভয়ে কাটাতো, মাঝে মাঝে কান্নাকাটিও করতো। একদিন তুমি আসছিলে না, তারপর থেকে দিদি কেমন যেন পাল্টে যেতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করতো, নিজের চুল খামচে ধরতো, অদ্ভুত গলা করে গালিগালাজও করতো। হ্যাঁ, বলো কি? বুলু এবার একটা কাগজের মণ্ড ইন্দ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, সেদিন দেখলাম দিদি আলমারি থেকে এই কাগজটা বের করে নিজের মনে কী সব বলছিল। আমি না কিছু বুঝতে পারিনি। তারপর দেখলাম ওর বাবা মায়ের নামে খুব গালিগালাজ করছিল। তারপর কাগজটা দলা পাকিয়ে ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। আমি লুকিয়ে এই কাগজটা নিজের কাছে রেখেছিলাম। ইন্দ্র হাত বাড়িয়ে কাগজটা নিয়ে নিল। সন্দেহটা আস্তে আস্তে আরো দৃঢ় হতে লাগলো। কিছু একটা গন্ডগোল রয়েছে এই মেয়েটাকে ঘিরে। ইন্দ্র বুলুকে বিদায় করে নিজের বাড়ির দিকে গেল। রাতের দিকে কাগজটা খুলে দেখল একটা প্রেসক্রিপশন। তাতে যা লেখা আছে পড়ে ইন্দ্রর সারা শরীরে একটা শিহরণ খেলে গেল।
ওতে লেখা আছে ক্লিনিক্যাল ইমপ্রেশন ডায়াগনোসিসের জায়গায় নার্সিসিস্টিক পার্সোনালিটি ট্রেলস, ইমোশনাল ইনস্টেবিলিটি উইথ এংজাইটি, টু মাচ অ্যাঙ্গারনেস, হাই সেলফ অবসেশন উইথ অ্যাটেনশন। এছাড়াও কিছু মেডিসিন আর ডাক্তারের অ্যাডভাইস। ইন্দ্রাশিসের ভয়টা লাগলো পেশেন্টের নামটা পড়ে। সে আর কেউ নয়, অনুসূয়া মিত্র, বয়স 16, সাল 2010। আচ্ছা বুলু, এই কাগজগুলো আমি আমার কাছে রাখছি, তুমি এখন বাড়ি যাও। আর হ্যাঁ শোনো, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, কেমন? যাও। বুলু চলে যায়। ইন্দ্র বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে ল্যাপটপটা অন করে ইন্টারনেটে এই বিষয়ে খুঁজতে লাগলো। তাতে করে যে উপলব্ধিটা হলো সেটা খুবই ভয়ানক। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি, যেখানে কোনো মানুষ নিজের সম্পর্কে অন্য এক ধারণা রাখে। এই ধরনের মানসিক রোগীদের মধ্যে সেলফ অবসেশন খুব বেশি মাত্রায় থাকে। প্রশংসার প্রবল চাহিদা, সহানুভূতির চাহিদা খুব দেখা যায়, কিন্তু তারা বুঝতে দেয় না এই ধরনের রোগের দুটো স্তর থাকে, আউটার সেলফ আর ইনার সেলফ। এই আউটার সেলফের মধ্যে নিজেকে অসাধারণ ভাবা, সুপিরিয়র ভাবা, ক্যারিজম্যাটিক, আকর্ষণীয় দেখায়। অন্যদিকে ইনার সেলফের মধ্যে ফ্রেজাইল সেলফ এস্টিম বেশি পরিমাণে কাজ করে। ভিতরে ভিতরে ইনসিকিউর ফিল হয়। নিজের ইন্টেনশন বিচ্যুতি হলেই এই রোগটা ট্রিগার করে। সাইকোলজির ভাষায় একে বলে নার্সিসিস্টিক ইনজুরি। ফলে যার পরিণতি হতে পারে মারাত্মক, এমনকি সেই ব্যক্তি প্রাণঘাতীও হতে পারে। কোনো কোনো সময় অন্যের প্রতি, আবার কোনো কোনো সময় নিজের প্রতিও। শুরু থেকে শেষ সবটা স্পষ্ট হয়ে গেল ইন্দ্রর কাছে। প্রথম দিন শোনা সেই গানের আসল অর্থটা বুঝতেও বাকি রইল না ইন্দ্রর। গানের মধ্যে দিয়ে নিজের কাছে ডাকা, গল্প করা, নিজের জয়কে ইন্দ্রের মধ্যে দিয়ে দেখা, আর যেই ছেদটা ঘটেছে অমনি ট্রিগার হয়ে যাওয়া। ইন্দ্র আর কিছু ভাবতে পারে না। ল্যাপটপটা বন্ধ করে ইন্দ্র ছাদে গেল, একটা সিগারেট ধরালো। আজ বাইরের অন্ধকারটা একটু বেশি গাঢ় নয় কি? ধিমি পায়ে চিৎকার করতে লাগলো সে। রাত বেশ গভীর। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতা ভেদ করে একটা চাপা চিৎকার ভেসে আসছে। ইন্দ্রর বুঝতে বাকি রইল না ওটা কার আওয়াজ। পকেট থেকে ফোনটা বের করে দেখলো চেনা নাম্বার থেকে অন্তত 10টা মিসড কল। ফোনটা সুইচ অফ করে ইন্দ্র ঘরে চলে গেল। এরপর কেটে গেছে আরো 2 দিন। এই সেম ঘটনা ঘটেছে ক্রমাগত। শেষ পর্যন্ত ঠিকানাটা না বদল করতে হয়। একে তো মেয়ে, তার উপর মিথ্যা যদি কোনো অ্যালিগেশন আনে। এমনিতেও পাড়ার লোক ও বাড়িতে একটা সময় ইন্দ্রাশিসকে যেতে আসতে দেখেছে। বাড়ির মালকিন অর্থাৎ নলিনী মাসিমাও যে এই বিষয়টাকে ভালো নজরে যে দেখেননি সেটা ইন্দ্র ভালোই বুঝতে পেরেছে। না, ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই। কিছু উল্টোপাল্টা হলে সমাজের নামটা তো যাবেই, তার উপর চাকরিটাও। নতুন ঠিকানা তাকে খুঁজতেই হবে। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে অনুসূয়ার বাড়ির সামনে পুলিশের গাড়ি আর ভিড় দেখে ইন্দ্রর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। হৃৎপিণ্ডটা যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চায়। সন্তর্পণে পাশ কাটিয়ে বের হতে গিয়ে একটা লোকের ডাকে পিছন ফিরে তাকাল। দেখল পুলিশের উর্দি চাপানো একটা পুলিশ তার দিকেই লক্ষ্য করে এগিয়ে আসছে। মশাইয়ের নাম কি? এখানে তো থাকা হয় নাকি? আগে
হ্যাঁ, এখানেই থাকি। আমার নাম ইন্দ্রাশিস সান্যাল। ইন্দ্রাশিস ভয়ে ভয়ে উত্তর দিল। তাহলে আপনি সেই ব্যক্তি, ঠিকই চিনেছি। যাকগে, আমি এসআই হলধর গুপ্ত। এই বাড়িতে আজকে একটা মেয়ে আত্মহত্যা করেছে। সুইসাইড ভিকটিমের নাম অনুসুয়া মিত্র, চেনেন তো নাকি? আগে হ্যাঁ, মানে ওই সামান্য আলাপচারিতা আর কি। হলধর গুপ্ত এবার চোখ কুঁচকে ইন্দ্রর দিকে চাইল, তারপর বলল, শুনুন, এটা আত্মহত্যা নাকি খুন সেটা আমরা ঠিক বিচার করে নেব। তবে আশেপাশের বয়ান অনুযায়ী আপনাকে কদিন ধরেই ও বাড়িতে যাতায়াত করতে দেখা গেছে। প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। যদি কিছু করে থাকেন বিচ্ছিরি ফাঁসবেন কিন্তু। আপাতত বডি পোস্টমর্টেমে যাবে, আপনি কাল সে থানায় হাজিরা দেবেন। এই বলে হলধর গুপ্ত ভিড় ঠেলে ভিতরে চলে গেল। সদর দরজার এক কোণ করে বছর 15 বুলু ওর দিকে ভয়ের চোখে তাকিয়ে রয়েছে। ইন্দ্র কি করবে বুঝতে পারে না। রাস্তার এক পাশে বসে পড়ে। এতটাও সে আশা করেছিল কি? এভাবে অনেকক্ষণ কেটে যায়। এক সময় ভিতর থেকে স্ট্রেচারে করে সাদা কাপড় দিয়ে ঢাকা ডেড বডি বের করে আনলো কতগুলো পুলিশ। ইন্দ্র একভাবে চেয়ে রইল মৃত শরীরটার দিকে। টানাটানিতে মুখের কাপড় খানিকটা নেমে এলে ইন্দ্র দেখল একজোড়া চোখ। সেই মৃত চোখ দিয়ে যেন অপ্রাপ্তি ঠিকরে বেরোচ্ছে। আস্তে আস্তে সামনের রাস্তাঘাট ফাঁকা হয়ে আসে। ইন্দ্র একভাবে রাস্তার উপর বসে থাকে। এরপর টানা 2 সপ্তাহ পুলিশি হাঙ্গামায় নাজেহাল হতে হয় ইন্দ্রকে। একদিন হলধর গুপ্ত ইন্দ্রকে ডেকে বলে, দেখুন, আজকের পর আপনাকে আর বিরক্ত করব না। বেকার ঝামেলা এগুলো, জানেন তো। কেসটা ক্লোজ করে দেবো আমরা। তবে মেয়েটার বিষয়ে আপনি যা বয়ান দিয়েছেন, পুলিশি তদন্ত অন্য কিছু বের করেছে। সেটা শুনলে আপনি অবাক হবেন। এই মেয়ে 16 বছর বয়স ওর বাবাকে খুন করে। ওই বয়সে মেয়ের মধ্যে নাকি অদ্ভুত সব আচরণ লক্ষ্য করে ওর বাবা মা। শুধু তাই না, বাড়ি বয়ে অনেক লোক এসেও মেয়ের উল্টোপাল্টা কাজের জন্য ওর বাবা মাকে কথা শুনিয়ে যেত। বুঝতেই তো পারছেন, যৌবনের সময়। সে যাক, যত দিন যায় মেয়ের মধ্যেই অদ্ভুত রোগটা উত্তর বাড়তে থাকে। শেষমেশ ডাক্তার দেখানো হয়। সে এক লম্বা কাহিনী। মনের রোগ মশায় সহজে কি ছাড়ে? মেয়ের মধ্যে তখন জন্ম নেয় বাপের প্রতি তীব্র রাগ। ভিকটিমের মতো তাকে নাকি জোরপূর্বক এসব চাপানো হচ্ছে। সে নাকি কোনো মানসিক রোগী নয়, তাকে নাকি মানসিক অত্যাচার করছে ওর পরিবার। এই সমস্ত এনা তেনা আর কি। ব্যাস, রাগের মাথায় একদিন খুন করে বসলো ওর বাবাকে। ওদের আসল বাড়ি নদিয়ায়। বর্তমান বাড়িটা ওর দাদু দিদার। তারা তো এখন বেঁচে নেই। অপরিণত বয়স তখন, তাই পাঠানো হলো জুভেনাইল বোর্ডে। সেখানে 2 বছর থাকে। পরে বিহেভিয়ারাল চেঞ্জ দেখে ওই মেয়েকে রিলিজ করে দেয়। ততদিনে মেয়ের এরকম গর্হিত কাজে মায়ের মধ্যেও নাকি মানসিক অবনতির কিছু লক্ষণ ফুটে উঠতে থাকে। পরে নাকি ওই মহিলা স্কিজোফ্রেনিয়ার শিকার হয়। ওর হাজব্যান্ডকে নাকি সে দেখতে পেত। এমনকি এও দেখতো ওর মেয়ে নাকি ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে খুন করতে আসছে। তারপর একদিন মৃত অবস্থায় ঘরের মধ্যে আবিষ্কার করা হয়। এই অনুসুয়া মিত্র পরবর্তীতেই বর্তমান ঠিকানায় চলে আসে। শুরু থেকেই মহিলা ফ্রড। ইন্দ্র সবটা শুনে স্তম্ভিত হয়ে যায়। জীবনে এক অভিজ্ঞতার সঞ্চার ঘটাতে গিয়ে অন্য এক ঘটনা ওর মুহূর্তের মধ্যে উল্টে দেয় যেন। চেয়ার ছেড়ে উঠে পড়ে ইন্দ্র। এই ঘটনা মরার আগে পর্যন্ত মনে থাকবে। কিছু গল্প শেষ হয়, কিছু গল্প শেষ হয় না, শুধু থেমে যায়। সেদিন রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল ইন্দ্রাশিসের জীবনে। একটা নাম, একটা মুখ, একটা কণ্ঠ, সবকিছুই তার স্মৃতির অন্ধকারে আটকে রয়ে গেল। অনুসুয়া মিত্র,
একটা রহস্য, একটা রোগ, নাকি একটা অভিশাপ? পুলিশ কেস বন্ধ করে দিল, ফাইলগুলো ধুলো জমে গেল, লোকজন ভুলে গেল ধীরে ধীরে। কিন্তু ইন্দ্র, সে ভুলতে পারল না, কারণ কিছু জিনিস চোখে দেখা যায় না, তবুও সেগুলো থেকে যায়। নতুন বাড়ি, নতুন পাড়া, নতুন জীবন, সবকিছু শুরু করার চেষ্টা করেছিল সে। কিন্তু একটা রাত, আবার লোডশেডিং, আবার সে মিঠে হাওয়া, আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা চেনা সুর। I know your heart is promised land, but tonight you're in my hands, and in this room you belong to me, a sweet and fleeting memory. And though the morning will pull us apart, you'll leave your ghost inside my heart. For now, you belong to me, you belong to me. ইন্দ্রর হাত থেকে সিগারেটটা পড়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো পিছনের দিকে, কারণ কিছু ভালোবাসা শেষ হয় না, সেগুলো ফিরে ফিরে আসে বারবার, শুধু একটা কথাই মনে করিয়ে দিতে, ইউ বিলং টু মি। এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের লেখা গল্প নিয়ন্তা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, তুষার। আমার সঙ্গে ছিল ইশিকা, বান্টি এবং সোম। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অ্যাজ ইউজুয়াল অর্ঘ্য। গল্পটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।